প্রেম প্রহরে তোমার দেখা। লেখিকা সুমাইয়া স্বর্ণা। পর্ব 1। নাহার। আমারে বাঁচান বাপজান, ও বাপজান, আমি মইরা যাইতাছি। আমারে ফালাইয়া দিছে যে পাহাড় থেইকা। ও আমার প্রাণপ্রিয় আব্বাজান, আমি মইরা গেলে তোমাগো কি হইব গো। নাহারের এমন আজগবি কথা শুনে নাহারের বাবা শাহাউদ্দিন, মা কলি বেগম এবং বড় ও ছোট বোন জান্নাত ও সুলতানা নিজেদের ঘর থেকে বেরিয়ে নাহারের রুমে আসলো। দেখলো তাদের মেঝোমে খাটের উপর বসে চিল্লিয়ে চিল্লিয়ে এমন কথা বলছে। কলি বেগমও জান্নাত নাহারের পাশে বসে। কলি, ওই নাহার কিরে হইছে তোর? খারাপ লাগতেছে মারে কই? জান্নাত, আহামা, এত আহ্লাদ দেখাইতেছ কেন জানো না? এই মাইয়ার মাথায় সমস্যা আছে। বেশি আহ্লাদি দেখাইলে আরো জোরে চিল্লায় আশপাশের মানুষরেও ডাইকা নিয়ে আসবো। নাহার, ওই শয়তান বেডি কি কস? আমার মাথায় সমস্যা? তোর মাথায় সমস্যা? তোর বর আসিফার মাথায় সমস্যা, বুঝছস? জান্নাত, মা দেখছো কইছি না, এই মাইয়া নাটক করতেছিল। শুধু শুধু সকাল সকাল সবাইকে নিজের পেঁচার মতো মুখ দর্শন করানোর জন্য নিয়ে আসে। নাহার নিজের মাকে জড়িয়ে ধরে আর বলে, ও মা, দেখো না কেমন করে আমারে। আমি নাকি নাটক করি? নাটক করলে তো আমি অভিনেত্রী হইয়া যাইতাম, তাই না কও? নাহারের মা কিছু বলার আগে তার বাবা শাহাউদ্দিন, যিনি এতক্ষণ নীরবে তার মেয়েদের কাণ্ড দেখছিল, তিনি গম্ভীরভাবে বললেন, শাহ, তোমাদের কতবার বলবো এমন ভাষায় কথা বলবা না, শুদ্ধ ভাষায় কথা বলবা। আর শোনো, নাহার প্রত্যেক দিন এমন করে চিল্লায় নিজের রুমে নিয়ে আসে কেন? তোমার সমস্যাটা কি? নাহার, আসলে বাবা, সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে আমার তোমাদের সবাইকে দেখতে ইচ্ছা করে, তাই এভাবে ডাকি, না হলে তো তোমরা আসবে না। শাহ, কাল থেকে যেন এমন আর না হয়। তুমি এখন বড় হচ্ছ, মেট্রিক পরীক্ষা দিয়ে দিয়েছ, তোমার বোঝার বয়স হয়ে গিয়েছে, আশা করি বুঝেছ। জান্নাতের আম্মা আজকে আসিফের বাড়ির লোকেরা আসবে, দেরি করা যাবে না, বুঝই তো, নতুন কুটুম। আমি বাজারে যাই, বইসা থাকলে চলবে না। তুমি যাও, মশলাপাতি তৈরি করে রাখো। নাহার, যাও, তোমার মায়ের সাথে সাহায্য করো। নাহার, আচ্ছা বাবা, বলেই সে বিছানা থেকে উঠে কলপাড়ের দিকে চলে গেল। সুলতানা, ও বাবা, আমাকেও নিয়ে যাও তোমার সাথে বাজারে। আজকে তো শুক্রবার, আমার মাদ্রাসাও বন্ধ। শাহ, আচ্ছা, চলে আসো। শাহাউদ্দিনও সুলতানা বাজারের দিকে চলে যায়। কলি বেগম পাকের ঘরে গিয়ে সবার জন্য নাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। তাড়াতাড়ি নাস্তা তৈরি করে অন্য সব কাজ শেষ করতে হবে। নাহার মুখ হাত ধুয়ে নিজের রুমে এসে মাথা আঁচড়িয়ে পাকের ঘরের উদ্দেশ্যে যাওয়ার সময় দেখে তার বড় বোন জান্নাত নিজের রুমে বসে কিছু লাগাইতেছে মুখে, তাই সে চুপি চুপি তার আপার রুমে যায়। নাহার, আপা, তুমি কি করো? এইটা কি মুখে লাগাও? দেখতে তো ছোট চাচার গাই গরুর গোবরের মতো লাগতাছে, কিন্তু গন্ধটা দারুণ। জান্নাত হঠাৎ নাহারের আওয়াজ শুনেই হকচকিয়ে যায়।
এবং নিজের বুকে একটু থুতু দিয়ে রাগী দৃষ্টিতে নাহারের দিকে তাকায়। জান্নাত, এই না তোর সমস্যা কি? সব সময় আমার পিছু লাগিস নাকি? আজকের দিনও আমাকে শান্তি দিবি না নাকি? নাহার, কেন আপা, আজকে কি কোনো স্পেশাল দিন নাকি তোমার? জান্নাত, অনেক স্পেশাল দিন। তোরে এত কিছু কেন কবু? যা মার কাছে গিয়ে কাজ করগা, আমারে বিরক্ত করবি না একদম। নাহার, হ বুঝি বুঝি, আসিফ মিয়া আইব, হিল্লাইগা এমন গোবর লাগাইতেছস মুখে। নাহার একটা ভেঙচি কেটে সেখান থেকে কেটে পড়ে। নাহারিন ফেরদৌস এইবার তাদের গ্রামের সবচেয়ে বড় মাদ্রাসা থেকে মেট্রিক পরীক্ষা দিয়েছে। তার বড় বোন জান্নাত অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছে। কয়েক মাস আগেই তার প্রেমিক আসিফের সাথে পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয়েছে। কয়েকদিন আগে তার ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে। তাই আজ আসিফ এর পরিবার এসে দুই পরিবার মিলে বিয়ের তারিখ ঠিক করে যাবে। তার আর একটি ছোট বোন আছে, নাম সুলতানা, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। তাদের গ্রামের নাম দিঘিরঘাট গ্রাম। এই নাম রাখারও একটা কারণ আছে। তাদের গ্রামে অনেক বড় একটা দিঘি আছে, যা তাদের গ্রামকে আরো সুন্দর করে তুলেছে। এই গ্রামের আধুনিকতার ছড়াছড়ি তেমন না থাকলেও আধুনিকতার কমতিও নেই। বিদ্যুতের সুবিধা থেকে শুরু করে বাজার পর্যন্ত সবকিছুই আছে। নাহারের বাবা শাহাউদ্দিন রা 3 ভাই 1 বোন। সিয়ামউদ্দিন নাহারের বড় আব্বু। তারা এই গ্রামে থাকে না। সিয়ামউদ্দিন পড়ালেখার উদ্দেশ্যেই প্রথম দেশ ছেড়ে সুদূর আমেরিকা পাড়ি জমিয়েছিলেন। পরবর্তীতে তিনি আকলিমা খানমকে বিয়ে করে স্ত্রীসহ আমেরিকায় সেটেল হয়ে যায়। তার এখন এক ছেলে রাইহান মাহমুদ ও এক মেয়ে শিয়াজাহান আছে। শাহাউদ্দিন হলো মেঝো। তিনি সরকারি চাকরিজীবী। ঢাকাতেই তার অফিস। মাস শেষে কিংবা ছুটি পেলেই তিনি তার পরিবারকে সময় দিতে গ্রামে চলে আসে। তিনি চাইলেই পরিবারকে শহরে নিয়ে যেতে রাখতে পারেন, তবে তার গ্রামকে যাতে তার পরিবার শহর থেকে বেশি প্রাধান্য না দেয়, তাই তিনি তাদের এখানেই রেখেছেন। ছোট ভাই সালামউদ্দিন তার স্ত্রী লীনা বেগম এই গ্রামেই থাকে। সালামউদ্দিনের গরুর 4টা খামার ও 10টা মুরগির খামার আছে। পাশাপাশি তিনি একটা সংস্থা চালান। তা দিয়ে তার সংসার দিব্যি চলে যায়। তাদের একটি মেয়ে আছে, নাম টিউলি। সেও নাহারের সাথে এবার মেট্রিক পরীক্ষা দিয়েছে। তারা দুজন বোন কম, বান্ধবী বেশি। বলা যায় জানের জিগারকে দোস্ত। নাহার আর তাদের বাড়ি প্রায় পাশাপাশি। নাহারের ফুপু কানাডায় থাকে। তার স্বামী বাচ্চা নিয়ে বিয়ের পরপরই তার স্বামী তাকে নিয়ে কানাডায় পাড়িয়ে দেয়। তার একটাই ছেলে আছে। তারা গ্রামে থাকলেও তাদের পরিবার সবাই শিক্ষিত, আর তারা তাদের ছেলে মেয়েদেরও শিক্ষার দিক থেকে পিছিয়ে রাখেনি। সকাল গড়িয়ে প্রায় দুপুরের 11:30 বেজে গেছে। শাহাউদ্দিন কলপাড়ে গোসল করতে গিয়েছে। তাকে আবার জুমার নামাজে যেতে হবে। কলি বেগম আর নাহারের ছোট চাচি পাকের ঘরে রান্না করার কাজ করেই যাচ্ছে। ইতিমধ্যে রান্নার কাজ অর্ধেক শেষ হয়ে এসেছে। নাহার আর টিউলি মিলে এতক্ষণ মেহমানদের জন্য বিভিন্ন পদের নাস্তা তৈরি করেছে।
এখন তারা সব গোছগাছ করে নাহারের রুমে বসে বসে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে বড় বোনের বিয়ের। টিউলি, আচ্ছা নার, আমাদের তো আর মাত্র 1 মাস সময় আছে, তারপরেই রেজাল্ট দিয়ে দিবে। তার আগেই যদি বিয়ের ডেটটা পড়ে তাহলেই মজা করতে পারবো, না হলে তো রেজাল্ট যত খারাপ হবে তার চেয়ে বেশি 12টা বাজবে আমাদের। আর না বড় আপার বিয়েতে মজা করার সৌভাগ্য হবে। নাহার, হ, আসলেই ব্যাপারটা নিয়া তো আগে ভাবি নাই। বাবারে কমু যাতে বিয়ের তারিখ আগে ভাগে দিয়ে দেয়, বুঝছোস? জ্ঞানী মানুষদের মতো কথাটুকু বলল নাহার। তখনই পাশের রুম থেকে অর্থাৎ জান্নাতের রুম থেকে জান্নাত তাদের ডাকছে, তাই তারা এক প্রকার দৌড় দিয়ে সেই রুমে যায়। দেখে তাদের বড় আপা একটা গাঢ় গোলাপি শাড়ি পরে বসে আছে। নাহারদের 3 বোনের মধ্যে তার বড় আপাই সবচেয়ে বেশি ফর্সা এবং গা গড়নেও সুন্দর। নাহার, আপা তুমি তো দেখি গোবর লাগাইয়া একেবারে চমকায়ে গেছো, তাই না রে টিউলি? টিউলি, হ আপা, তোমারে তো আসিফ দুলাভাই দেখলে আজকেই বিয়া কইরা লয়া যাইব গা। এমন হইলে তো আর ধুমধাম করে বিয়েও হইব না, আর না আমার আর নাহারের মজা করা হইব। জান্নাত প্রথম কথায় কিছুটা লজ্জা পেলেও পরবর্তী কথা শুনে তাদের দুইজনের দিকে ফিরে তাকায় এবং দেখে দুজনই মুচকি মুচকি হাসতাছে। জান্নাত, এই বড় আপার সাথে মজা করিস দুইজনই, একদম মেরে হাত পা ভেঙে দেব, বুঝছস? নাহার, হ হ বুঝি। এখন কও কেন ডাকলা আমাগরে? আরে আমরা ব্যস্ত মানুষ, কত যে কাজ ফেলায় রেখে আসছি জানো। জান্নাত, হ্যাঁ হ্যাঁ জানা আছে, কি কাজ রাইখা আসছস? শোন, দুইজন মিলি চাচিদের বাড়ির সামনে যে গোলাপ ফুলের গাছ আছে ওইটার থেকে আমাকে কয়েকটা তাজা গোলাপ এনে দিবি, না কইবি না প্লিজ তোরা? তো আমার ছোট বোন বড় আপার এই আবদারটা রাখবি না বল? নাহার আর টিউলি একে অপরের দিকে তাকায় এবং কিছু একটা ইশারা করে। নাহার, আচ্ছা আয়না দিতাছি, এত ইমোশনাল হইতে হইব না, তবে আমাগরও 100টা টাকা দিতে হইব, দিবা নাকি কও? নাইলে তো বুঝছই। জান্নাত, জানতাম তোদের তো আবার ঘুষ লাগে, নে 100 টাকা, দুইজনে 50 করে করে নিবি, যা এখন তাড়াতাড়ি এনে দিবি, 12টা বেজে গেছে, একটার মধ্যে যেন আমি আমার ফুলগুলো পাইয়া যাই, নাইলে আমারে 200 টাকা ফেরত দিবি। টিউলি, 200 টাকা কেন? নাহার, টিউলি চিন্তা করিস না, আমি তো আছি, এই যে 100 টাকা নিলাম, আর একটা বাজার আগে তোমার ফুল তোমার হাতে পাইয়া যাইবা, ডিল ডান? ওকে। নাহার আর টিউলি জান্নাতের ঘর থেকে বেরিয়ে দেখে তার বাবা শাহাউদ্দিনও ছোট চাচা সালামউদ্দিন পাঞ্জাবি পরে একেবারে রেডি হয়ে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কী সব কথা বলছে, হয়তো এক্ষুনি বেরিয়ে যাবে মসজিদে যাওয়ার জন্য। তাই তারা ঘরের ভেতরে একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তাদের যাওয়ার। তখনই নাহারের ছোট চাচি সেখানে এসে তাদের এমন লুকোচুরি ভাব দেখে বলে, লিনা, এই নারার টিউলি কি করস তোরা? এমন লুকোচুরি করে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি গন্ডগোল পাকাচ্ছিস বলতো? নাহার, আরে চাচি কি যে বলো না,
আমরা তো দাঁড়িয়ে দেখছিলাম দুলাভাইরা কখন আসবে, তাই না রে টিউলি? টিউলি: হ্যাঁ মা, তুমিও না, শুধু শুধু আমাদের এমন করো কেন? আমরা কি সব সময় গন্ডগোল পাকাই নাকি? লিনা: হ্যাঁ, তাই তো করিস সারাদিন তোরা, গন্ডগোল পাকানো ছাড়া আর কি পারিস নাকি? নাহার: চাচি, আমরা কত কাজ করলাম, তা দেখলে না, শুধু ওই গন্ডগোলটাই দেখলে? লিনা: আচ্ছা আচ্ছা হয়েছে। নাহার: তুই তো কাজ টাজ পারিস, করিসও। ও আমার মেয়েটারে দেখ, ও তো সারাদিন টই টই ছাড়া আর কিছুই করতে পারে না। নাহার: আরে চাচি, চিন্তা করো না, আমি তো আছি, সব শিখিয়ে দিবনে। লিনা: ঠিক আছে, শোন, দুইজন গিয়ে ফটাফট গোসল করে আস, কুটুমরা তো চলে আসবে। আর তোরা মেয়ের বোন হয়ে এমন ফকিন্নির মতো ঘুরছিস কেন? যা আগে গিয়ে গোসল করে সুন্দর দেখে জামা পরে নে। নাহার আর টিউলি পড়ল বিপাকে। এখন কি গোসল করবে নাকি ফুল আনতে যাবে? গোসল না করলে পরে আর সুযোগই পাবে না, কারণ মেহমানরা চলে আসবে। আবার ফুল আনতে না গেলে 200 টাকা তো যাবে, সাথে নাহারের বড় বড় কথা। তাই তারা ঠিক করলো তাড়াতাড়ি গোসল করে নিল, আরো আধা ঘন্টা সময় পাবে ফুল আনতে যাওয়ার। নাহার হালকা হলুদ রঙের একটা 3 পিস পরেছে, আর মাত্র গোসল করায় কোমর সমান চুলগুলো ছেড়ে দিয়েছে, শুকানোর সুযোগটাই পায়নি। টিউলিও চলে এসেছে, সে লাল রঙের একটা 3 পিস পরেছে। দুজনই মাথায় লম্বা ঘোমটা দিয়ে বেরিয়ে পড়ে মিলি চাচির বাড়ির উদ্দেশ্যে। মিলি চাচির বাড়ি যেতে প্রায় 10 থেকে 15 মিনিটের পথ হাঁটতে হয়। রাস্তায় অনেক পুরুষ দেখা যাচ্ছে, সবাই পাঞ্জাবি পরে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে। নাহার আর টিউলি রাস্তার এক কিনার ধরে মাথা নিচু করে হাঁটছে আর হাঁটছে, যেন আজ পথ শেষই হচ্ছে না। মিলি চাচিদের বাড়ির একবারে আগের বড়সড় বাড়িটা হলো এই গ্রামের চেয়ারম্যানের বাড়ি। বাড়িটা পুরনো আমলের হলেও সুন্দর বাড়ি, বাহিরে সম্পূর্ণ কারুকাজ করানো, তা যেন বাড়ির সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। নাহার কিংবা টিউলির এই বাড়িতে কখনো যাওয়া হয়নি, হবেই বা কিভাবে? তারা তাদের একে অপরের বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ, আর কোথাও যাওয়া হলে পুরো পরিবার একসাথে যায়। তারা বাড়িটা পেরিয়ে মিলি চাচির বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখে তেমন কেউ নেই, উঠান খালি। গেট খোলার আওয়াজ শুনে বাড়ির ভেতর থেকে মিলি চাচির ছেলে রাব্বি বেরিয়ে আসে। এই রাব্বি আবার নাহার আর টিউলির মাদ্রাসার সিনিয়র ভাইও ছিল, তাই তারা একে অপরকে চেনে। রাব্বি: কিরে নাহার, টিউলি, তোরা এই ভর দুপুরে এখানে কি করছিস? তাও আবার নতুন নতুন জামা পরে, কোথাও যাচ্ছিস নাকি? নাহার: না রাব্বি ভাই, এইখানে একটা কাজে আসছিলাম, আজ আসিফ ভাই আর তার পরিবার আসবো, তাই নতুন জামা পরা আর কি। রাব্বি: ও হ্যাঁ, শুনেছিলাম আম্মার থেকে। তা কোন কাজে আসছস? টিউলি: ভাই, আমরা তোমার কাছ থেকে গোলাপ ফুল নিতে আইছি, আপা আর খোপায় গোলাপ লাগাইব। রাব্বি: ও আচ্ছা, তোরা দাঁড়া, আমি নিয়া দিতাছি। রাব্বি গাছের দিকটায় গিয়া আস্তে আস্তে গোলাপ কাঁচি দিয়ে কেটে দিতে লাগলো। নাহার: রাব্বি ভাই, চাচি কই? দেখতাছি না যে, বাড়িতে নাই নাকি? রাব্বি: হ নাই, চেয়ারম্যান চাচার বাড়িতে গেছে, আজ সে বাড়িতে চেয়ারম্যান চাচার
বোন আর বোনের শ্বশুরবাড়ির পুরো পরিবার সহ শহর থেকে আসতেছে। তার জন্যই টুকটাক কাজ কইরা দেওয়ার জন্য আমারে ডাইকা নিয়া গেছে চাচি টিউলি। ও শহর থেকে আসতেছে। শহরের মানুষ দেখার অনেক শখ আমার, জানো রাব্বি ভাই। তারা আইলে আমারে ডাইকা আইনো, আমি দেখুম মানুষগুলারে। রাব্বি হাসলো টিউলির বাচ্চামো টাইপের কথা শুনে। রাব্বি, ঠিক আছে ডাকুম তোরে, নে ফুলগুলা সাবধানে নিয়ে যাস, বুঝছস? চল, আমিও মসজিদের দিকটায় যাব। তারপর নাহার সেই ফুলগুলো তার ওড়নার মধ্যে নিয়ে মাথার ঘোমটা ঠিক করে রাব্বির পিছু পিছু হাঁটা দেয়। তারা তিনজন বেরিয়ে পড়ে। কিছুটা পথ যাওয়ার পর 6টা বড় বড় চকচক করানো কার এই দিকটাই আসছে শো শো করে। নাহার, টিউলি আর রাব্বি রাস্তার একপাশে হাঁটা থামিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে, আর সেই গাড়িগুলা তাদের সামনে দিয়ে যেতে থাকে। নাহার গাড়িগুলো গুনগুন করে গুনছিল। তখনই 4 নম্বর গাড়ি থেকে একটা প্লাস্টিকের বোতল এসে সজোরে নাহারের কপালে এসে ঠাস করে আওয়াজ করলো। হঠাৎ এমন হওয়ায় নাহার, রাব্বি আর টিউলি তঞ্জনী হকচকিয়ে যায়। নাহার ভয়ে এবং ব্যথায় কপাল ধরে আহ করে আর্তনাদ করে ওঠে। রাব্বি এসে নাহারকে ধরে তার কপাল হালকা করে ডলে দিল যাতে ব্যথাটা কম লাগে। অবশ্য ব্যথা বেশিও ছিল না আবার কমও ছিল না। বোতলটা সজোরে এসে লাগায়। ব্যথা লেগেছে, নইলে হয়তো ব্যথা লাগতো না। তখনই 6 নম্বর গাড়িটা অর্থাৎ শেষ গাড়িটা এসে থামলো নাহারদের সামনে। আর সেই গাড়ি থেকে প্রথমেই নামলো একজন লম্বা করে সুদর্শন লোক, যাকে দেখে নাহার আর তালগাছের কথা মনে পড়ে গেল। 6 নম্বর গাড়িটা অর্থাৎ শেষ গাড়িটা এসে থামলো নাহারদের সামনে। আর সেই গাড়ি থেকে প্রথমেই নামলো একজন লম্বা করে সুদর্শন লোক, যাকে দেখে নাহার আর তালগাছের কথা মনে পড়ে গেল। তারপর সেই গাড়ি থেকে পরপর একটা সুন্দর দেখতে মহিলা, একটা পিচ্চি মেয়ে, 6 থেকে 7 বছর হবে। আর তার পিছু পিছু গাড়ি থেকে একটা শাড়ি পরা মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটার হাতে সোনার চুড়ি, নাকে ফুলও ছিল। তা দেখে মনে হলো মেয়েটা বিবাহিত। গ্রামে তো এটাই মনে করা হয়, চুড়ি আর নাক ফুল থাকলেই মেয়ে বিবাহিত। তবে শহরে এই নিয়ম আছে কিনা তা জানা নেই নাহারের। লোকটা, এই যে তুমি ঠিক আছো? আমাদের যে কোনো একটা গাড়ি থেকে তোমার কপালে বোতল এসে লেগেছে। এগিন সরি, ভুলবশত হয়তো কেউ মেরে দিয়েছে। রাব্বি ভাই, সমস্যা নেই, খালি বোতল ছিল, তেমন একটা ব্যথা লাগেনি। নাহার, জি ভাইয়া, আমি ঠিক আছি। সুন্দর করে মহিলাটা এবার এগিয়ে আসে। উনি এতক্ষণ সবাইকে পর্যবেক্ষণ করছিলেন। মহিলা, এই যে তুমি কি রাব্বি, রহমান ভাইয়ের ছেলে? রাব্বি, জি আমার নাম রাব্বি, আমার বাবার নাম রহমান আহমেদ, কিন্তু আপনি? মহিলা, আরে আমি রেহানা, তোমার রেহানা ফুপি, চিনেছো এবার? রাব্বি, আসসালামু আলাইকুম ফুপি, আমি তো আপনাকে চিনতেই পারিনি। ওনারা টুকটাক কথা বলছিল। টিউলি আর নাহার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছিল না। একবার সবার দিকে তাকিয়ে আস্তে করে রাব্বি ভাইকে বলে, নাহার, রাব্বি ভাই আমরা যাচ্ছি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাড়ি পৌঁছাতে হবে। রাব্বি এবার
নাহারদের দিকে তাকালো। কথা বলতে বলতে তার খেয়াল ছিল না এদের কথা আবার তাকে মসজিদেও যেতে হবে। রাব্বি, হ্যাঁ হ্যাঁ তোরা চলে যা, দেরি হয়ে যাচ্ছে তো। নাহার আর টিউলি মাথা নিচু করে বলে সেখান থেকে চলে আসে আর বাড়ির পথে রওনা দেয়। তারা যাওয়ার পরে রেহানা এই মেয়ে দুইটাকে, রাব্বি আরে ফুপি, ওদের মধ্যে একটা শাহাউদ্দিন চাচার মেঝো মেয়ে আর আরেকটা ছালামউদ্দিনের মেয়ে। রেহানা, ও তা ওরা এই ভর দুপুরে এখানে কি করছিল? ওদের বাড়িও তো এখান থেকে অনেকটাই দূরে। রাব্বি, না ফুপি, তেমন কিছু না, একটা কাজে আসছিল লোকটা। মা চলো, দেরি হয়ে যাচ্ছে, তোমাদের পৌঁছে দিয়ে আমি মসজিদে যাব। নাহার আর টিউলি পৌঁছে ফুলগুলো বড় আপাকে দিয়ে পাকের ঘরে চলে যায়। তার মা চাচিরা গোসল করতে চলে গেছে। তারা দুজন মিলে শসা গাজর পেঁয়াজ এসব কাটতে লাগলো সালাদ বানানোর জন্য। বানানোর শেষ পর্যায়ে বাড়ির সদর দরজা খোলার আওয়াজ শুনে দুইজনই পাকের ঘরের ছোট জানালা দিয়ে দেখতে থাকে কে এসেছে। তার বাবা চাচাদের সাথে আসিফ ভাইয়ার পরিবারের সবাই গেট দিয়ে ঢুকছে। তা দেখে দৌড়ে দুজনে পাকের ঘর থেকে বেরিয়ে মা চাচিদের বলতে যাই যে তারা চলে এসেছে। তারপর তারা জান্নাত আপার রুমে এসে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজ দেখছে, অর্থাৎ ইতিমধ্যে উনি জেনে গেছেন তাদের আসার কথা। দুপুরের খাওয়া শেষ। পরিবারের দুই পক্ষ মিলে নাহারদের উঠানের একপাশে ছাউনিওয়ালা সুন্দর জায়গাটিতে আলাপ আলোচনা করছে। এই জায়গাতে কলি বেগম শখবশত বানিয়েছিলেন। খোলামেলা একটি জায়গা বসার জন্য বেতের সোফাও রয়েছে। আসিফ আর জান্নাত বাড়ির পেছনের পুকুর পাড়ে বসে কথা বলছে। সুলতানা আসিফের বড় বোন সীমার মেয়ের সাথে খেলছে আর নাহার টিউলি মিলে ছাউনি থেকে একটু দূরে দাঁড়িয়ে তাদের আলাপ আলোচনা শুনছে, কখন বিয়ের তারিখ ঠিক হবে সেটি জানার জন্য। তখন সেখানে উপস্থিত হলো আসিফের ছোট ভাই আদিব, যে এইবার এইচএসসি পরীক্ষা দিবে। আদিব, বেআইনরা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন না বেআইকে নিজেদের গ্রাম দর্শন করান। টিউলি, আমাগো অত মেলা সময় নাই যে আপনারে গ্রাম দর্শন করামো। আদিব, এই বেআইয়ের জন্য একটু সময় দিতে পারবেন না নাকি? টিউলি কিছু বলতেই নিয়েছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে নাহার এবার সরাসরি আদিবের দিকে তাকালো। শুকনা ছেলেটা মনে হচ্ছে ফদিলেই পড়ে যাবে, অথচ ঢং দেখে সালমান খান মনে হবে। সে মনে মনে একটা ভেংচি কাটল। নাহার, আপনি আমাগো একমাত্র বেয়াই, আপনার জন্য সময় হইব না তো কার জন্য হবে? তবে একটা শর্তে আপনারে গ্রাম ঘোরাবো। আদিব, বেআইনদের জন্য সব শর্ত রাজি, শুধু বলেই দেখেন না। নাহার, আপনার আব্বারে যাইয়া কইবেন যাতে বিয়ের তারিখ সামনের 2 সপ্তাহের মধ্যেই যেন ফেলে, বুঝেন? আদিব, কিন্তু কেন? নাহার, এত প্রশ্ন করলে তো হইব না, এটাই শর্ত, রাজি নাকি কন? আদিব, ওকে ওকে, আমি রাজি, দেখবা ম্যাজিক করে দিব। এই গেলাম আর নিউজটা নিয়ে আসলাম। আদিব সেখান থেকে প্রস্থান করলো। নাহার পান ভরে শ্বাস নিয়ে হাসলো। টিউলি ভ্রুকুচকে তাকিয়ে আছে। কি হলো সে কিছুই বুঝলো না।
টিউলি, কিরে, কি করলি তুই? এইটা কিছু তো বুঝলাম না। নাহার, আরে কিছুক্ষণ অপেক্ষা কর, দেখবি কাজ হয়ে যাবে। টিউলি, কি কাজ? নাহার কিছু বলল না, ঘরের ভেতর চলে গেল। কিছুক্ষণ বাদে এক কাপ চা নিয়ে এসে টিউলির পাশে দাঁড়ালো আর চায়ে চুমুক দিতে দিতে তার পরিবারদের আলোচনায় মন দিল। এর কিছুক্ষণ পর আদিব আসলো। আদিব, কাজ হয়ে গেছে বেআইন, বললাম না ম্যাজিক করে দিব। সামনের সপ্তাহে শুক্রবার বিয়ে, অর্থাৎ 26 তারিখে। নাহার তো খুশিতে গদগদ হয়ে উঠেছে। টিউলিকে হালকা জড়িয়ে ধরে। নাহার, দেখিস টিউলি, এবার আমরা আপার বিয়েতে দারুণ মজা করতে পারবো। নো টেনশন। আদিপদের কথা ঠিক ধরতে পারল না, তবে সে তো আছে তার বেআইনদের সাথে ঘুরতে যাওয়া নিয়ে। আদিব, আমি তোমার শর্ত পূরণ করেছি, এবার আমাকে তোমাদের গ্রাম ঘুরতে নিয়ে যেতে হবে। নাহার কিছুক্ষণ ভাবল, তারপর উত্তর দিল, হ্যাঁ, তা তো নিয়ে যাব, কিন্তু আমাদের মা চাচিরাকে রাজি করাবে, তারা যদি আমাদের যেতে না দেয়। আদিব, আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। এই বলে আদিব আবার সেই ছাউনিতে চলে গেল। আসার কিছুক্ষণ পর ফিরে আসলো হাসি হাসি মুখে। সবাই রাজি হয়ে গেছে, এখন আশা করি যেতে সমস্যা হবে না বেআইনদের। নাহার একটা শুকনো হাসি দিয়ে টিউলিকে নিয়ে ঘরের ভেতরে এসে নিজের রুমে চলে আসলো। টিউলি, এখন কি এই শুকনা মরিচের সাথে আমাদের ঘুরতে যেতে হবে? নাহার, আরে এটাই তো সুযোগ, মা বাবা কি কখনো আমাদের একা ছেড়েছে? আজ যখন ছেড়েছে, সবাই মিলে একেবারে জমিয়ে মজা করব। টিউলি, সবাই মিলে মানে? নাহার, ঈশা আর সুমিকেও ডেকে আনবো, ঠিক আছে? টিউলি, আচ্ছা। নাহারও তার 3 বান্ধবী রাস্তার আইল ধরে হাঁটছে, আর তাদের পিছু পিছু আদিব, সুলতানা ও তার বোন জি নীলিশাকে নিয়ে আসছে। আসিফার জান্নাতকেও নিয়ে আসতে চেয়েছিল, তবে জান্নাত যেহেতু নতুন কনে, তাই তাকে আসতে দেওয়া হয়নি। এর কারণে আসিফও আসেনি। তারা এখন যাচ্ছে তাদের গ্রামের বড় দিঘিটার দিকে। আপাতত সেই দিঘিটার বিকালের মনোরম পরিবেশ দেখার জন্যই সবাই উৎসুক হয়ে এগিয়ে যাচ্ছে। দিঘির কিছুটা কাছে আসতেই দেখল সকালের সেই চকচকে গাড়িগুলোর 3টা দিঘি থেকে কিছুটা দূরে রাখা হয়েছে। হয়তো সে শহরের মানুষগুলো দিঘি দেখার জন্য এসেছে। টিউলি, দেখ দেখ সেই গাড়িগুলো, আজকে মনে হয় আমাদের শহরের মানুষ দেখার স্বপ্ন সফল হবে। সকালে না দেখলি শহরের মানুষ? টিউলি, আরে তখন তো মাথা নিচু করে রেখেছিলাম, তাই ভালোভাবে দেখতে পারিনি, এখন একেবারে সরাসরি দেখব, বুঝছস? তারা দিঘির দিকে এগিয়ে যেতেই সর্বপ্রথম দেখলো একটা ছেলে, আদিবের 1-2 বছরের বড় হবে, যে বড়সড় একটা ক্যামেরা দিয়ে দিঘির আশেপাশটার ছবি তুলছিল। সকলের সেই পিচ্চি মেয়ে আর শাড়ি পরা মেয়েটারেও দেখলো। পিচ্চি মেয়েটা শাড়ি পরা মেয়েটার কোলে, হয়তোবা দিঘিতে পড়ে যাওয়ার ভয়ে তার কোলে উঠে বসে আছে। এতক্ষণে খেয়াল করলো দিঘির আশপাশটা অনেক মানুষেরই ভরপুর। বিকেলের দিকে গ্রামের মানুষরা এখানে তেমন একটা আসে না, তারপরেও গুটি কয়েক দেখা যাচ্ছে। সুমি, এই নাহার, এই দিকটা আয়, এখানে দাঁড়ায় আছোস কেন? দেখ, এখানে একটা বড় বক। নাহার দৌড়ে দিঘির ওই পাশটা গেলে
দেখলো আসলেই একটা বক পানি খেতে এসেছে, চাইলে এটাকে ধরা যাবে। সবাই খুশিতে গদগদ করে উঠল। সুমি আর টিউলি মিলে পাথর খুঁজে আনলো মারার জন্য। তবে নাহারের ব্যাপারটা ভাল লাগলো না। আপাতত এই বক পানিটাকে দেখেও তার মায়া লাগছে, তাই সে তাদের বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে নিয়ে আসলো এবং দিঘির পাড়ে বসে পড়ল। অন্যদিকে এক কিশোর তার ক্যামেরার ওই 4 কিশোরীর সুন্দর একটা ছবি তুলে নিল। নাহার যখন পা ডুবিয়ে বসে আছে দিঘির পানিতে, কেউ একজন এসে তাকে ডাক দেয়, মেয়েটি। এই যে নাহার, না তুমি? নাহার ওপরের দিকে তাকালো, দেখলো দুপুরের সেই শাড়ি পরা মেয়েটি, কোলে এখনো সেই পিচ্চি মেয়েটি। তাকে ডাকলো, তার নামটাও জানে, কিন্তু কিভাবে? রাব্বি ভাই বলল নাকি? এত সব ভাবার মাঝে আবার ডাক পড়ল। সে উঠে দিঘির উপরে চলে গেল। নাহার, জি আমাকে ডাকছেন? মেয়েটি, হ্যাঁ। আজকে দুপুরের মেয়েটি তুমি না? নাহার, জি আমি। মেয়েটি, ও আসলে দুপুরে আমার শাশুড়ি কথা বলছিল দেখে আর মাঝখানে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। নাহার, ও মেয়েটি, আমার নাম জয়, আর এ হচ্ছে আমার মেয়ে তানিশা। আর আজকে তো আমার শাশুড়িকে দেখলা। নাহার, জি আপনার শাশুড়িকে? চেয়ারম্যান চাচার বোন। জয়, হ্যাঁ। আর ওই যে একটা লোক যে গাড়ি থেকে নামলো, সে আমার হাজবেন্ড। নাহার, ও তাল গাছটা বলেই জিভ কাটলো, বেফাস বলে ফেলেছে। জয়, হ্যাঁ আসলেই সে একটা আস্ত বড় তাল গাছ। নাহার, আসলে ভুলে বলে ফেলেছি। জয়, না সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি কিছু মনে করিনি। তানিশা, মা খাবো, আমি খাবো, চিপস খাবো। জয়, ওকে তানিশা, দিচ্ছি, গাড়িতে আছে, আমি এনে দিব, তোমাকে অপেক্ষা করো। তানিশা, এখন দাও না। জয়, আচ্ছা। নাহার যাবে ওই পাশটা গাড়ির কাছেই যাব। নাহার মুখের ওপর না বলতে পারল না। আর আপুটার এমন সুন্দর ব্যবহার দেখে তো তারও না করতে পারেনি। ও ভেবেছিল শহরের মানুষ হয়তো অনেক অ্যাটিটিউড নিয়ে চলে, কিন্তু সবাই সমান না, তা আবারও প্রমাণ হলো। জুই নিজের পরিবারের নানান কথা বলছিল। নাহার অবাক হয় প্রথম দেখেই, কেউ কারো সাথে এভাবে ফ্রি হয়ে যায় কিভাবে। তারা গাড়ির কাছটায় গেলে তানিশাকে কোলে থেকে নামিয়ে দেয়, আর জুই গাড়ির ভেতর থেকে একটা ব্যাগ বের করে আনে। নাহার হাঁটু গেড়ে তানিশার সামনে বসে তাকে আদর করতে থাকে। তখনই খুব গম্ভীর একটা আওয়াজ শোনা যায়। কিছুক্ষণের জন্য যেন নাহার থমকে যায়। একটা মানুষ কতটা গম্ভীর হলে তার আওয়াজটা রসকসহীন শোনায়। ভাবি, পানির বোতলটা দাও তো। ডেটস হোয়াই আই ডোন্ট ওয়ান্ট টু কাম হিয়ার। নেটে এত সমস্যা, আমি আমার ক্লায়েন্টের সাথে ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছি না। নাহার উঠে দাঁড়ালো, কিন্তু পিছনে তাকালো না। সামনে ফিরেই মাথা নুইয়ে নিল। জুই সেই ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে লোকটার হাতে দেয়। জয়, অয়ন এত হাইপার হচ্ছ কেন? তোমাকে মা এখানে নিয়ে এসেছে যাতে তুমি তোমার কাজ থেকে একটু ফ্রি হও, আর তুমি কি না এখানে এসেও ক্লায়েন্টদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছ। অয়ন নামক লোকটি পানির বোতল নিয়ে তা খুলতে খুলতে বলল, অয়ন, ভাবি ইম্পর্টেন্ট
মিটিং এটা। আর কিছু বলার আগে তার নজর যায় মাথা নুইয়ে রাখা একটা মেয়ে যে এতক্ষণ ধরে রাস্তার উল্টো পাশে ফিরে দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা ঘোমটার কারণে কিছুই দেখা যাচ্ছে না। অয়ন ভ্রু কুঁচকালো, জয়ের দিকে তাকিয়ে নাহারকে উদ্দেশ্য করে। হু ইজ শি? জুই হালকা হাসলো নাহারের কাছে গিয়ে। জুই, এ হলো নাহার। আজকে সকালে যার মাথায় তুমি বোতল মেরেছিলে সেই। এই নাহার, এদিকে ফেরতো। বলেই নাহারকে অয়নের দিকে ফেরালো। অয়ন এবার নাহারকে উপর থেকে নিচ পর্যন্ত স্বপ্ন সম্পূর্ণ দেখালো। হালকা হলুদ রঙের একটি জামা পরেছে, মাথাটা তখনও নুইয়ে রেখেছে, যার কারণে চেহারা দেখা সম্ভব হচ্ছিল না। অয়ন বুঝলো না মেয়েটি কি লজ্জা পাচ্ছে নাকি। নতুন কাউকে দেখলেই তার মাথা নুইয়ে রাখার স্বভাব আছে। নাহারের অনেক অস্বস্তি হচ্ছিল। সে সাধারণত অনেক চঞ্চলতা দেখালেও তা শুধুমাত্র তার পরিবার আর কাছের মানুষের কাছে। কিন্তু এইভাবে কোনো পুরুষের সামনে সে কখনো পড়েনি, যেখানে সে পুরুষটি যে তার দিকে তাকিয়ে আছে গম্ভীরভাবে, তা সে মাথা নুইয়ে রেখেও বলতে পারছে। জুই, নাহার কিছু হয়েছে কি? বলেই জুই নাহারের থুতনি ধরে তার মুখটা উপরে তুলে। নাহার চোখ তুলে সরাসরি জুইয়ের থেকে একটু দূরে দাঁড়ানো অয়ন নামক লোকটার দিকে তাকায়, যে কখনো ওই তার দিকেই তাকিয়েছিল। এক সেকেন্ড মনে হয় নাহার সেই পুরুষের দিকে তাকিয়েছিল, সাথে সাথেই চোখ নামিয়ে নেয়। নাহার, আপু, আমি আজ যাই। আমার বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে, আর সন্ধ্যাও হয়ে পড়েছে। আমাকে বাড়ি ফিরতে হবে। বলেই সে জুইয়ের দিকে আর তাকালো না। এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি সেখান থেকে প্রস্থান করলো। অয়ন নাহারের যাওয়ার দিকে তখনও ভ্রু কুঁচকে তাকিয়েছিল, যতক্ষণ না তাকে দেখা যাচ্ছিল। জুই, বুঝেছ অয়ন, মেয়েটা বড্ড লাজুক স্বভাবের। আসিফ আর তার পরিবার চলে গিয়েছে। নাহাররা দিঘি থেকে ফেরার পথে আদিত্য বেআইনদের সাথে ঘুরতে গিয়ে বাচ্চাদের সামলানো ছাড়া কিছুই করতে পারেনি। তা নিয়ে তার মন খারাপ ছিল তখনও। তা নিয়ে নাহার আর তার বান্ধবীরা অনেক হাসাহাসি করেছে। বাড়ির সকলে রাতে খাওয়া দাওয়ার পরে আবার আলোচনায় বসেছে। বিয়ের আর বেশি দিন নেই, কাকে কাকে দাওয়াত দিবে থেকে শুরু করে ডেকোরেটরদের নিয়ে সব আলোচনা করছিল। নাহার বসে বসে তার বাবার বলা নামগুলো খাতায় লিখছিল। তখনই তার ছোট চাচা বলল, সালাম। বুঝলে ভাই, রেহানা আপা আসছে। যেহেতু চেয়ারম্যানের পুরো পরিবারকে দাওয়াত দিবে, সেহেতু ওরা আছে, যেহেতু তাদের তো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস। শুনলাম রেহানার ছেলে মেয়ে, ছেলের বউ সকলেই এসেছে। এবার অনেক দিন থাকবে। আচ্ছা। নাহার লেক চেয়ারম্যানের পরিবার। নাহার লিখল আর ভাবতে লাগলো আজকে ঘটে যাওয়া বিকালের ঘটনাটা। লোকটা সেই বোতলটা মেরেছিল, লোকটাকে কে খুনি বলা যায়? না না, সে তো আমাকে খুন করেনি। অ্যাটাক করেছে আমার উপর, তাই তাকে অ্যাটেকার বলাই যায়। নিজের এমন ভাবনায় নিজেই হাসলো নাহার। তবে লোকটা সুন্দর, একেবারে সিনেমার হিরোদের মতো। তবে তাদের মতো হাসি নেই তার মুখে। একটা গম্ভীর মানুষ বলা যায়। লোকটাকে হাসলে কেমন লাগে? লোকটা কি তাহলে বিয়েতে আসবে? আসলে আসতেও পারে, যাকগে আমার কি। পরের দিন সকালে শাহাউদ্দিন চলে গেল ঢাকায়, আর তার 3 দিন সেখানে থাকতে হবে। এরপর সে
এই মাস পুরো ছুটি নিয়ে একেবারে মেয়ের বিয়ের প্রস্তুতি নিয়ে চলে আসবে। আর দরকারি কাজগুলো ছোট ভাইকে দিয়ে দিয়েছে। সে আর যাই হোক তাকে নারাজ করবে না। 2 দিন বাদে তাদের বড় ভাইও আসছে সুদূর আমেরিকা থেকে। আজ 10 বছর হলো তাদের সাথে ফোনে যোগাযোগ ছাড়া সরাসরি দেখা হয়নি। বাবা বেরিয়ে যাওয়ার পর নাহার নাস্তা করে ছোট বাচ্চাদের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে দেখে চাচি উঠান ঝাড় দিচ্ছে, তাই সে চুপচাপ টিউলির ঘরের দিকে চলে গেল। দেখলো সে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে মেরে দিল টিউলির মুখে। সাথে সাথে সে ধড়ফড়িয়ে উঠে পড়ে। টিউলি, ও মাগো, ঝড় আইছে গো, আমারে ডুবাইয়া লইয়া যাইতাছে গো। নাহার পেট ধরে হাসতে হাসতে টিউলির পাশে গিয়ে বসে। টিউলি, নাহার তুই, ঝড় আসে নাই নাকি রে? নাহার, হ ঝড় আসি, আবার চইলাও গেছে। টিউলি, এই মাইয়া তুই আমারে পানি মারছস কেন? নাহার, তুই মরার ঘুম ঘুমাইতছ যে তাই। টিউলি, জানোস কত সুন্দর স্বপ্ন দেখতেছিলাম কালকের এক শহরে পোলারে, আমার সেই ভাল লাগছে জানোস। আজকে দেখি সেই পোলা আমার স্বপ্নেও চইলা আইছে। নাহার, ও এখন তাইলে তুই শহরে কেন পোলার প্রেমে হাবুডুবু খাচ্ছিস? শোন তাইলে ও একটা কথা, আমাগো বিদেশি ভাইয়া আইতাছে। টিউলি, কি আমার বিদেশি পোলা? নাহার, হ, তোরে তো শহরের পোলা বিদেশি পোলা। টিউলি, আরে এমন করে কোস কেন? তা আমার বিদেশি পোলারা কখন আইব? নাহার, কাল পরশুর মধ্যে চইলা আসব। টিউলি, উফ, সেই মজা হইব তাহলে বড় আপার বিয়েতে। শিয়া আপাও আইব। নাহারে সকাল সকাল মনটা ভালো করে দিলি। নাহার নিজেকে টিউলির থেকে নিজেকে ছাড়িয়ে নিজের ওড়নার আঁচল থেকে তেঁতুলের আচার বের করে টিউলিকে দেখায়। নাহার, দেখ, তেঁতুলের আচার নিয়ে আইছি, পেয়ারার ভর্তা খামো। টিউলি, আচ্ছা চল চল। নাহার, এই দাঁড়া আগে, তুই যাই নাস্তা করে আস, তারপর নাইলে আবার খালি পেটে আচার খেলে পেট খারাপ করবে। দুপুর পার করে একেবারে বিকেলে নাহার নিজেদের বাড়িতে আসলো। চাচি আজকে হাঁসের মাংস রান্না করেছিল, তাই তাকে আসতে দেয় নাই। সেখানেই দুপুরে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছে। অবশ্য চাচিমাকে বলে দিয়েছিল এর আগেই। সুলতানকেও ডেকে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য। শুধু জান্নাত ছাড়া সে আবার হাঁসের মাংস খায় না, তাই। নাহার এসে বাড়ির পেছনের পুকুরটাতে গিয়ে গোসল করে নেয়। তারপর কাপড় শুকাইতে দিয়ে উঠানের ছাউনির সোফাতে গিয়ে বসে। তখন সুলতান বাড়ির ভেতরে থেকে নাচতে নাচতে আসে। সুলতানা, কাল আমরা চেয়ারম্যান চাচাদের বাড়িতে যাব, সুন্দর বাড়িটা দেখব, মজার মজার খাবার খাবো, আমার সুন্দর লাল জামা পরব, কি মজা কি মজা। নাহার সুলতানার কথা শুনে ভ্রু কুঁচকালো। চেয়ারম্যান বাড়ি যাবে মানেটা কি? সে সুলতানাকে ডাক দিল। নাহার, এই সুলতান, সুলমান খান, কি কস, কই যাবি? সুলতানা, আমার নাম কি তুমি এত লম্বা করে কেন? আপা, আমি বাবাকে বলে দেব। নাহার, আচ্ছা ঠিক আছে। সুলতানা, বল কোথায় যাওয়ার কথা বলছিলি তুই? সুলতানা, আরে আজকে চেয়ারম্যান চাচার ভাই আলী চাচা এসেছিল আমাদের বাড়িতে, বলেছে কালকে তাদের বাড়িতে যেতে। নাহার,
কিন্তু কেন? সুলতানা, মা তো বলেছে তারা দাওয়াত দিয়েছে। নাহার, কিসের দাওয়াত সেটা তো বল। সুলতানা, আমি কিভাবে জানবো কিসের দাওয়াত? তুমি মাকে জিজ্ঞেস করো গিয়ে। নাহার সুলতানাকে ছেড়ে দিয়ে মায়ের রুমে যায়। সে মাত্র নামাজ পড়ে উঠেছে। কলি, কিরে কি হইছে? নাহার, কিছু হয় নাই। মা সুলতানা কইতাছিল কালকে নাকি দাওয়াত আছে চেয়ারম্যান চাচাদের বাড়িতে। সত্যি নাকি? কলি, হ্যাঁ, আজ আলী ভাই আসছিল, বলে গেছে কাল নাকি তার আব্বার জন্মবার্ষিকী, তাই মিলাদ পড়াইব আর গ্রামের ব্যাককেরে খাওয়াইব। নাহার, ও যাইবা নাকি? কলি, হ্যাঁ যাব তো। আলী ভাই আন্তরিকতার সাথে কইছে জাওনের লাইগা। তোর বাপরেও কইছি জাওনের লাইগা কইছে, আর তোর ছোট চাচিরাও তো যাইব, সমস্যা কি? নাহার, না তেমন কিছু না। আচ্ছা, আফা যাইব। কলি, তোর আপা কালকে আসিফের বোনের লগে মার্কেটে যাইব বিয়ের কেনাকাটা করানোর লাইগা, তাই যাইব না বুঝছস। নাহার, ও আচ্ছা মা, আমি না যাইলে হয় না? কলি, কেন যাবি না? নাহার, এমনি ইচ্ছা করে না, কখনো তো যাই নাই, তাই আর কালকে অবশ্য অনেক মানুষ আসবো, আর ওই বাড়িতে তো সব শহরের মানুষ। কলি, না, শহরের মানুষ থাকলে কি হইছে, চিন্তা করিস না, বেশিক্ষণ থাকবো না, তোরে তো একা রাখি যাইতে পারতাম না। আর টিউলি তো যাচ্ছে ওর সাথে, সাথেই থাকিস বুঝছস। নাহার, আচ্ছা। এখন সকাল 10টা বাজে। নাহার উঠানের ছাউনিতে বসে বসে তার দশম শ্রেণীর গাইড বইগুলো ঝেড়ে সব গুছিয়ে রাখছিল, কারণ রাব্বি ভাইয়ের ছোট বোন রানী এবার দশম শ্রেণীতে, তারই এই গাইডগুলো লাগবে, তাই সে সব গুছিয়ে একটা ব্যাগে ভরে নিল। আসিফ ভাই এসে তার বড় 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 আপাকে নিয়ে গেছে কেনাকাটা করার জন্য। তারা ফিরতে ফিরতে হয়তো বিকেল হয়ে পড়বে। নাহারের ভাবনার ইতি ঘটিয়ে তখনই বাড়ির সদর দরজা দিয়ে পাশের বাড়ির রত্না চাচি ঢুকলো। মহিলাটা একেবারে সুবিধার না। কিছু কিছু প্রতিবেশী আছে না, যাদের অন্যের চাকায় তেল না দিলে ভাত হজম হয় না, তাদের মতোই এই রত্না চাচি। রত্না চাচি এসেই সোফাতে বসলো একেবারে নাহারের পাশে। রত্না, কিরে নাহার, তোরে তো দেখাই যায় না, কই থাকিস সারাদিন? নাহার, এই যে এখন যেখানে দেখছ সেখানেই থাকি সব সময়। রত্না, ও ভালোই তো কথা পারস দেখি। নাহার, হ্যাঁ, তোমার থেকেই শিখা চাচি। রত্না, এমন চোবা করলে বিয়া হইব না, বিয়া ভাঙব, বুঝছস নি মাইয়া? নাহার, আহা চাচি, চিন্তা করো কেন? তোমার যেভাবে বিয়ে হইছে আমারও সেইভাবে হয়ে যাবে, বুঝছো নি? আচ্ছা তুমি বসো, আমি মাকে ডেকে আনি। বলেই নাহার ঘরের ভিতর চলে গেল। তার মা সুলতানাকে জামা কাপড় নাড়িয়ে দিচ্ছিল। সুলতানা গোসল করে একেবারে তৈরি হওয়ার অপেক্ষায়, যেন মৃত্যুবার্ষিকী নয় জন্মবার্ষিকী। কলি, নাহার, আয় তো, সুলতানাকে একটু পাউডার লাগিয়ে দে, বেশি সাজাবি না, খারাপ দেখাবে বুঝছস। আর তারপর নিজে গিয়ে গোসল করে তৈরি হয়ে নে। নাহার, আচ্ছা তুমি যাও তো, রত্না চাচি আসছে, বাহিরে বসে আছে। কলি বেগম ঘর থেকে বেরিয়ে গেল। নাহার সুলতানাকে হালকা সাজিয়ে দিয়ে তারপর নিজের রুমের দিকে যায়। আর তখনই কানে আসে রত্না চাচির কিছু কথা। রত্না, মাইয়া বড় হইছে, বড়টারে একেবারে বইরা করেই বিয়া দিতাছ,
ছোটটা তো মেট্রিক পরীক্ষা দিয়াই দিল, আর কত পড়াবে? বিয়া দিয়া দাও, ভালো পাত্র আছে, সেনাবাহিনীতে আছে, চাইলে মাইয়ারে পড়া লেহাও করাবে। কলি, আমার মাইয়ারে আমরা বুইরা করাই বিয়া দিমু। বড়টারে বুইরা করাইয়া বিয়া দিচ্ছি, ছোটটারেও বুইরা করাইয়াই বিয়া দিমু, নাইলে বিমানান হইয়া যাইব। নাহার হাসল তাদের কথাবার্তা শুনে। তার মা বাবা কখনোই মেয়ে হিসেবে তাদের ছোট করে দেখেনি, তাই নাহার সব সময় শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে। দুপুর হয়ে গিয়েছে, নাহার আর তার চাচিরা মিলে চেয়ারম্যান বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছে। নাহারের ছোট চাচা অনেক আগেই সেখানে চলে গেছে। আলী চাচার সাথে তার গভীর সুখতা, সেই সুবাদে তার আগে আগে যাওয়া। নাহার একটা হালকা গোলাপি গোল গ্রাউনের মতো ফ্রক পরেছে, সাথে ম্যাচিং করে হিজাব আর একটা বড় হালকা গোলাপি ওড়না গায়ে জড়িয়ে নিয়েছে। ফ্রক পরার কারণ আছে, 3 পিস দিয়ে পুরো শরীর ঢাকা না গেলেও এমন ফ্রক পরলে তা শরীর ঢেকে রাখে ভালো করে। টিউলি আজকে 3 পিস পরেছে। সে নাহারের সাথে ম্যাচিং করে ফ্রক পরতে চেয়েছিল, কিন্তু তার ফ্রকটা ইস্ত্রি করতে দিয়ে সে পুড়ে ফেলেছে। তাই সে অনেক কান্নাও করেছে। শেষ পর্যন্ত আসবে না বলে ঘরের দরজা বন্ধ করে বসেছিল, কিন্তু নাহার গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসে। তাই তো টিউলির মা বলে, টিউলি তোরা দ্বারা কিছুই সম্ভব না। কলি বেগম আর লীনা বেগম সুলতানাকে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে ঢুকলো, কিন্তু নাহার আর টিউলি গেল না। তার দুজন মিলে চাচির বাড়ির দিকে গেল। নাহার আসার সময় গাইড বইগুলো নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে তারা চেয়ারম্যানের বাড়িতে যাবে। তারা মিলি চাচির বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলো, দেখলো জাহেদ চাচা কলপারে হাত মুখ ধুইতেছে। নাহার, চাচা, চাচি আর রানী কই? জাহেদ ও নাহার, ওরা তো চেয়ারম্যানের বাড়িতে গেছে। কেন? নাহার, এই যে এই গাইড বইগুলো আনলাম রানীর জন্য, তাই দিতে আসলাম। ও আচ্ছা, যা, রাব্বি আছে ঘরে, গিয়ে দিয়ে আয়। নাহার, আচ্ছা চাচা। নাহার আর টিউলি আস্তে আস্তে ঘরের ভিতর ঢুকে। রাব্বিদের প্রথম ঘরটা অনেক বড়, যেখানে সাধারণত মেহমানদের বসানো হয়। তারা ভেতরে ঢুকতেই দেখে কয়েকজন অপরিচিত ছেলে সোফায় বসে আছে। একবার দেখেই চোখ নামিয়ে নেয় নাহার, আবার চোখ উঠিয়ে দেখে, কিন্তু রাব্বিকে দেখতে পায় না। তবে সেই এটিকার লোকটাকে দেখতে পায়, যে ভ্রুকুচকে এই দিকেই তাকিয়ে আছে। ওই দিনের গোমরাওয়ালা ছেলেটা ও সেখানেই ছিল। ছেলেটা, হেই, তোমরা কে? কাউকে খুঁজছো? টিউলি, জি রাব্বি ভাই, কি আছে? ছেলেটা, হ্যাঁ আছে তো, ভেতরে গেছে, তোমরা বসো, আমি ভাইকে ডেকে আনছি। বলেই ছেলেটা ভেতরে চলে গেল। নাহারের উত্তরের অপেক্ষায় করলো না। ছেলেটা যেতেই নাহার আর টিউলি চুপচাপ দাঁড়িয়েছিল। অয়ন, বসো। নাহার আর টিউলি সেদিকটায় তাকালো। লোকটা কি তাদের বসতে বলছে? অয়ন, আই সেড সিট ডাউন। নাহার আর টিউলি এমন গম্ভীর আওয়াজ শুনে ভয় পেয়ে সাথে সাথেই একটা সোফায় চুপচাপ বসে পড়ল। সেখানে আরও একটা ছেলে ছিল, তবে সেই ছেলে চুপচাপ এক পাশে দাঁড়িয়েছিল। অয়ন, হোয়াটস ইয়োর নেম? নাহার আর টিউলি একে অপরের দিকে তাকালো। টিউলি, আমি টিউলি ও নাহার। অয়ন, ও ইজ শি ডিপ? সে কি বয়রা?
বা কানে শোনে না। প্রথমে কথাটার মানে নাহার কিংবা টিউলি কেউই না বুঝলেও যখন বুঝলো তখন চকিতে তাকালো লোকটার পানে। টিউলি, না ভাইয়া, সে বয়রা না, অয়ন। সে কি কথাও বলতে পারে না নাকি? এবার যেন বাঁধ ভাঙল সব সীমার। নাহার আর সইতে পারল না। তবে সে তারপর ও কিছু বলল না। ধীর পায়ে উঠে হাতের ব্যাগটা টেবিলের ওপর রেখে সদর দরজার দিকে হাঁটা দেয়। টিউলি তো দেখে অয়নকে সালাম দিয়ে নিজেও নাহারের পিছু পিছু চলে গেল। নাহার আর টিউলি চেয়ারম্যান বাড়ি এসেছে কিছুক্ষণ হলো। এই বাড়িতে তাদের প্রথম আসা, তাই এসে মা চাচির সাথে দেখা করে বাড়ির আশপাশ ঘোরা শুরু করলো। তবে তা বেশিক্ষণ সফল হলো না, কারণ মানুষের ভিড়টা ক্রমাগত বাড়ছিল। তারা বাড়ির ভেতর এসে একটা কোনায় চেয়ারে নিয়ে বসে পড়লো আর দেখতে লাগলো আশেপাশের মানুষের ব্যস্ততা। হঠাৎ ওই দিনের সেই পিচ্চিটা অর্থাৎ তানিশা নাহারের কাছে আসলো। বাচ্চাটা গোল একটা সুন্দর সাদা ফ্রক পরেছে। বাচ্চাটা এমনিতেই অনেক সুন্দর, আর এই জামাই যেন তাকে আরো সুন্দর দেখাচ্ছে। নাহার তাকে দেখেই কোলে তুলে নিল আর আদর করতে লাগলো। নাহার, বাবু কেমন আছো? মা কোথায়? তানিশা, আমি ভালো আছি আন্টি, তুমি ভালো আছো? নাহার, আন্টি, খুব ভালো আছি বলেই নাহার হাসলো। টিউলি মেয়েটাকে চিনল, তবে মেয়েটার সাথে নাহারের এমন সখ্যতা কেন তা বুঝলো না। তাই নাহার তাকে সব বলল। তানিশা, আন্টি, আমাকে মার কাছে নিয়ে চলো না, প্লিজ, নিয়ে চলো প্লিজ। নাহার, মা কোথায় জানো বাবু? তানিশা, না, জানি না তো। নাহার নাতিশাকে কোলে নিয়ে দাঁড়ালো। নাহার, টিউলি, তুই এখানেই বস, আমি বাবুটাকে তার মার কাছে দিয়ে আসি, এখানেই থাকিস। বলেই নাহার তানিশাকে নিয়ে হাঁটা দিল। প্রথমে সে পাকের ঘরটার দিকেই গেল, যেহেতু বাড়ির বউ হতেই পারে, কোনো কাজ করতে ব্যস্ত। সেখানে গিয়ে দেখলো অনেক মহিলা, যারা সবাই নানান কাজে ব্যস্ত। নাহার তখন দেখলো চেয়ারম্যান চাচার বউ অর্থাৎ বড় চাচি। ওনাকে এর আগে অনেকবার দেখেছে মাদ্রাসায় আসা যাওয়ার সময়। তেমন সখ্যতা না থাকলেও মন্দ সম্পর্কও নেই, তাই সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে কুশল বিনিময় করলো। নাহার, বড় চাচি, তানিশার আম্মুকে দেখেছ? মেয়েটা মাকে খুঁজছে, কোথায় আছে যদি একটু বলতে। বড় চাচি, মারে আমি তো জানি না, সকাল থেকে এই পাকের ঘরের কাজে ব্যস্ত, তাই কে কোথায় বলতে পারছি না। নাহার, ও আচ্ছা, তাহলে আমি খুঁজে নিচ্ছি, কিন্তু তোমার কি হয়েছে, এত দুশ্চিন্তায় দেখাচ্ছে কেন? বড় চাচি, আরে বলিস না, এত বড় আয়োজন করেছে, ভালো বাবুর্চি আনা হয়েছে রান্না করার জন্য, অথচ পায়েস করার জন্য কোনো বাবুর্চি আনা হয়নি। যারা আছে তারা নাকি পায়েসটা রান্না করতে পারবে না। কেমন লাগে বল? বাড়ির ছেলেগুলো পায়েসের পাগল, আর আজকে সব কিছুর আয়োজন করা হচ্ছে, কিন্তু পায়েসটা করা হচ্ছে না। নাহার, ও, তুমি চাইলেই তো করতে পারো, শুধু তোমাদের বাড়ির ছেলেদের জন্যই রান্না করো, তাহলেই তো হচ্ছে। তানিশা নাহারের হিজাব নিয়ে দুষ্টুমি করতে ব্যস্ত, তাই সে চুপচাপ থেকে তাদের কথা শুনছিল। নাহারের কথা শুনে বড় চাচি কিছু একটা ভাবলো। বড় চাচি, হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু আমার দ্বারা পায়েস রান্না হবে না, আর কেউ নেই যে পারফেক্ট পায়েস বানাতে পারবে, আর না কাউকে বিশ্বাস করে এই দায়িত্ব দিতে পারছি।
নাহার, বাড়িতে তো অনেকেই এসেছে, কেউ নেই নাকি যে বানাতে পারবে? বড় চাচি আবারও কিছু একটা ভাবতে লাগলো। তারপর হেসে নাহারের দিকে তাকিয়ে তার হাত ধরে। বড় চাচি, মা, তুই তো ভালো পায়েস বানাতে পারিস। তুই যে গতবার পায়েস বানিয়ে খাওয়ালি আমাকে, তোর বানানো পায়েসের তো কোনো তুলনা হয় না রে। নাহার, না চাচি, আমি কি করে হয়, আমি কিভাবে? বড় চাচি, শুধু বাড়ির ছেলেদের জন্যই অল্প করে বানাতে পারবি না নাকি? এই চাচির কথা শুনবি না? তোকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। নাহার, কিন্তু বড় চাচি যদি ভালো না হয় তখন? বড় চাচি, কিছু হবে না, কারণ আমি জানি তোর বানানো পায়েস ভালোই হবে। নাহার, চাচি, তোমার কাছে মজা লেগেছে যদি অন্য কারো কাছে মজা না লাগে তখন? বড় চাচি, তুই শুধু আল্লাহর নাম নিয়ে পায়েসটা বানা, তারপরও যদি মন্দ হয় তাহলে ওই পায়েস আমি একাই খেয়ে নেব, ঠিক আছে? কাউকে দিব না। নাহার হ্যাঁও বলতে পারছে না, আবার বড় চাচি তাকে অতিরিক্ত বিশ্বাস করছেন। এখন সেই বিশ্বাসটা ভেঙে দিতেও ইচ্ছা করছে না, তাই রাজি হয়ে যায়। সেই ক্যামেরাওয়ালা ছেলেটা, তার নাম রনি, যাকে বড় চাচি ডেকে তানিশাকে তার সাথে পাঠিয়ে দিল। আর নাহার, তার তো গরমে অবস্থা নাজেহাল, এখনো রান্নাই শুরু করলো না, অথচ ঘেমে গিয়েছে সে। তাই বড় চাচি তাকে হিজাব খোলার নির্দেশনা দিল। নাহার এরও মনে হলো আপাতত এটাই করা উচিত, রান্না শেষে না হয় আবার হিজাব করে নেবে। তাই সে পাকের ঘরে বরাবর রুমটাতে গেল, সেখানে কেউ ছিল না। তাই সে সেখানে গিয়ে হিজাবটা খুলে ওড়নাটা দিয়ে মাথা আর শরীর ভালো করে ঢেকে নিল। তারপর পাখির ঘরে গেল। বড় চাচি তাকে সব জিনিসপাতি এগিয়ে দিল। গরুর খাঁটি দুধ দিয়ে ঘন করে পায়েসটা বানালো নাহার। নারকেল কেটে দিয়েছে স্বাদ বাড়ানোর জন্য। প্রায় 1 ঘন্টার মতো লেগেছে পায়েস বানাতে। চিনি গুঁড়া চালটা সিদ্ধ হতে সময় লেগেছে, তাই অত দেরি হয়েছে। সে বানানোর সময় নার্ভাস ছিল না, কিন্তু এখন যেন ভয় লাগছিল। বড় চাচি আসলো কিছুক্ষণ বাদে। বড় চাচি, হয়ে গেছে, আমি জানতাম তুই পারবি। কি সুন্দর ঘ্রাণ আসছে, দে তো একটু খেয়ে দেখি। নাহার একটা বাটিতে করে পায়েস নিয়ে বড় চাচিকে খেতে দিল। সে 1 চামচ খেয়ে আবার খেতে খেতে বলল, বড় চাচি, দেখেছিস, আমি বলেছিলাম না মজা হবে? একেবারে দারুণ হয়েছে নাহার। তোকে কি বলে যে ধন্যবাদ দিব? নাহার, বড় চাচি, এখন ধন্যবাদ বলে আমাকে ছোট করছো কেন? আমি কি তোমার মেয়ের মতো না? মেয়ে হিসেবে না হয় তোমার এই আবদারটা রাখলাম। বড় চাচি খুশি হলো নাহারের কথা শুনে। বড় চাচি, তোকে সেজন্য আমার এত ভালো লাগে। আমার ছেলেগুলো যদি বিয়ে না করতো, আমি তোকে আমার ছেলের বউ বানাতে দ্বিধা করতাম না। নাহার, চাচি, মাত্রই বললাম আমি তোমার মেয়ে, আর এখন আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক তৈরি করছো? ছি ছি। বড় চাচি, আচ্ছা হয়েছে, এখন চল, মুখ হাত ধুয়ে নে, খেতে বসবি তো। তোর মা খুঁজছিল তোকে, আমি কাজ করছে বলে পাঠিয়ে দিয়েছি তাকে। নাহার, আচ্ছা, আমি আগে গিয়ে হিজাবটা করে আসি। নাহার তাড়াতাড়ি করে সেই রুমটাতে আসলো। হিজাব করার আগে ভাবলো একটু মুখটা ধুয়ে নিলে ভালো হতো, তাই ওয়াশরুমে চলে গেল। মুখ হাত ধুয়ে এবার ভালো লাগছে। এই ভর দুপুরে যেন গরমটা একটু বেশি লাগছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে একটা লোক সাদা পাঞ্জাবি পরা নাহারের বিপরীত দিকে দাঁড়িয়ে আছে।
তার হাতে নাহারের গোলাপি ওড়নাটা, যেটা সে ওয়াশরুমে যাওয়ার আগে রেখে গিয়েছিল। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে লোকটা নাহারের দিকে ফিরে তাকায়। এইবার নাহার লোকটাকে সম্পূর্ণ দেখে। এইটা তো সেই লোক, নাম কি যেন আপুটা বলেছিল। হ্যাঁ, অয়ন। কিন্তু উনি এখানে কি করছেন, আর এইভাবে তাকিয়ে বা আছেন কেন? হঠাৎ নাহারের নিজের দিকে নজর পড়ল। তার গায়ে কোনো ওড়না নেই, তার ওড়না তো ওই লোকের হাতে। তাড়াতাড়ি সে ওয়াশরুমের দরজার দিকে ফিরে যায়। নাহার, আমার ওড়নাটা দিন। বিপরীত পাশ থেকে কোনো জবাব না পেয়ে সে আবার বলল, নাহার প্লিজ ভাইয়া, আমার ওড়নাটা দিন, আমি চলে যাচ্ছি এখান থেকে। এবারও কোনো জবাব পেল না নাহার, তাই সে পিছু ফিরতে যাবে তখনই তার মুখ কাছে থেকে সেই গুরু গম্ভীর আওয়াজ শোনা গেল, অয়ন, সরি, বুঝতে পারিনি এই রুমে কেউ আছে। বলতে বলতে সে ওড়নাটা নাহারের গায়ে জড়িয়ে দিল। নাহারকে যেন কেউ স্ট্যাচিউ করে নিয়েছে। সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। দরজা খোলার আওয়াজ শুনে তার সম্বিত ফিরে আসে। সে দেখে লোকটা এই ঘরে নেই, চলে গেছে। সে তার বুকের বাম পাশে হাত দেয়, হাই স্পিরিটে লাফাচ্ছে। হৃদযন্ত্রটা যেন অলিম্পিক রেসে অংশগ্রহণ করেছে। বেশিক্ষণ দাঁড়ালো না সে। এখন যদি আবার অন্য কেউ চলে আসে। সে তাড়াতাড়ি করে হিজাবটা কোনোভাবে বেঁধে ওড়নাটা পেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। নাহার খেয়ে নিয়েছে রুমে এসে। সে বাহিরে যেতে চায়নি, তাই বড় চাচি তার খাবারটা ভেতরে এনে দিয়েছে। এখন সে টিউলিকে খুঁজছে। মেয়েটা রেগে গিয়েছে তাকে একা ছেড়ে চলে যাওয়াতে। কোথায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে কে জানে। এতক্ষণ তারা 2 তলায় ছিল। 2 তলা পুরো ঘুরে দেখলো, টিউলিকে পায়নি, তাই নিচতলায় চলে যায়। এখন মানুষের আনাগোনা খুব কম দেখা যাচ্ছে। এই বাড়ির বাগানের দিকটা অনেক বড়। অবশ্য নাহার সেই দিকটা কখনো যায়নি, তবে 2 তলা থেকে দেখে কিছুটা আন্দাজ করেছিল। সেখানেই বড় করে প্যান্ডেল করা হয়েছে। আপাতত সকলে সেখানে খাওয়া দাওয়ায় ব্যস্ত। আর বাড়ির ভেতরে এই বাড়ির সদস্যরাই রয়েছে। সেখানে গিয়ে দেখে ওই সুন্দর মহিলাটা, অর্থাৎ রেহানা ফুপু, সোফায় বসে বসে কান্না করছে, নানা রকম বিলাপ করে। পাশেই বসে আছে তার বৃদ্ধ মা হেনা বেগম আর ভাই বউরা, যারা তাকে সান্ত্বনা দিচ্ছিল। নাহার এক পাশে গিয়ে দাঁড়ালো। তখন সেখানে আসলো জয় আপু। জয়, নাহার তুমি এখানে? আমি তোমাকে অনেক খুঁজেছি, যখন শুনলাম তুমিও এইখানে এসেছো। নাহার, আসলে আপু আমি উপরের ঘরটায় ছিলাম, তাই দেখেননি। জয়, ও খেয়েছো? নাহার, জি খেয়ে নিয়েছি। জয়, ভালো হয়েছে, এখন চলো ওই দিকটায় গিয়ে বসবে। নাহার, আচ্ছা। জয় নাহারের হাত ধরে নিচতলার শেষ দরজায় যায়, যেটা দিয়ে বাড়ির পেছনের দিকটায় যাওয়া হয়। এবার নাহার ভ্রু কুঁচকে তাকায়। সে বুঝতে পারছে না জয় যাচ্ছেটা কই। নাহার, আপু তুমি বাইরে যাচ্ছ কেন? এখানে তো মানুষজন আছে। জয় নাহারের দিকে ফিরে তাকায় আর স্বভাব সুলভ মিষ্টি করে হাসে। চিন্তা করো না নাহার, এই পাশটা বাগানের সাথে সংযোগ না, এটাকে একটা বড় বারান্দা বলতে পারো। এটা বড় মামা বাচ্চাদের খেলার জন্য তৈরি করেছিলেন। নাহার ও জয়, আর এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছে, বুঝেছো? চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। বলেই জয় আবারও নাহারের হাত ধরে সেখানটায় নিয়ে যায়।
নাহার যে বারান্দা দিয়ে অবাক হয়। বারান্দাটা খুব বড়, আর বাড়ির পিছনে হাওয়ায় গাছগাছালি সব দেখা যাচ্ছে। আর খোলামেলা এই জায়গাটা যেন সতেজ বাতাস সাপ্লাই করছে। এবার বারান্দার ভেতরে দেখলো একটা পাটি বিছিয়ে অনেকগুলো মেয়ে বসে বসে আড্ডা দিচ্ছে আর একে অপরের সাথে হাসাহাসি করছে। নাহারের চোখ হঠাৎ বারান্দার দক্ষিণ দিকে গেল, যেখানে একটা বড় ডাইনিং টেবিল, অনেকগুলা ছেলে, প্রায় 12 থেকে 13 জন হবে, তারা বসে দুপুরের খাবার খাচ্ছে। তার মধ্যে 5-6 জনকে নাহার চিনলেও বাকিগুলোকে অনেক কম সময়ের জন্য দেখেছে। দেখতে দেখতে অনাকাঙ্ক্ষিতভাবে সেই অয়ন নামক লোকটার সাথে তার চোখাচোখি হয়ে যায়। সাথে সাথে নাহার চোখ সরিয়ে নেয়। সে বুঝে পায় না এই ছেলেটার সাথেই তার চোখাচোখি হবে কেন। মনে মনে সে অয়ন নামক ছেলেটাকে ভেঙচি কাটল। জুই, নাহার আসো। নাহার, জি জি আপু। নাহার গিয়ে জুইয়ের পাশে বসে। সেখানে টিউলিও ছিল, তবে সে নাহারের দিকে তাকিয়ে ভেঙচি কেটে আবার তার পাশে বসা মেয়েটার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। ব্যাপারটা ভাল লাগলো না নাহারের, তাই সেও মুখ ফুলিয়ে বসেছিল। নাহারকে দেখে সেখানের মেয়েগুলো তার দিকে তাকালো। তারা কেউই নাহারকে চেনে না, তার উপর নিজের দিকে তাকিয়ে এমনভাবে বসে আছে যেন তার আশেপাশে কেউ নেই। ঝুমুর, জুই ভাবি, এই মেয়েটাকে আগে তো দেখিনি, তুমি চেনো নাকি? জুই, আরে ও হলো নাহার, আমার বোনের মতোই বলতে পারো। আরেকটা মেয়ে, ওয়াও ভাবি, তুমি দেখি পাতানো বনও বানিয়ে ফেলেছ। জুই হাসলো আর তাকালো নাহারের দিকে, যে তার দিকেই অস্বস্তি নিয়ে তাকিয়ে আছে। জুই তাকে এক হাত দিয়ে হালকা জড়িয়ে ধরলো। জুই, কিছু মনে করো না নাহার, ওরা মজা করছে। নাহার, না আপু, আমি কিছু মনে করিনি, তুমি তো আমার বোনেরই মতন, পাতানো বোন হলেই বাকি। জুইয়ের হাসি প্রশস্ত হলো। এবার জুই নাহারের পরিবার আর নাহারের ব্যাপারে অনেক কিছুই জিজ্ঞেস করলো, আর নাহারও হাসি মুখে সেসবের জবাব দিচ্ছে। কিছুক্ষণ বাদে সেখানে উপস্থিত হলো বড় চাচি। তার হাতে একটা বড় বাটিতে নাহারের বানানো পায়েস। সে বাটিটা টেবিলে দিয়ে গিয়ে বাটিতে করে সবাইকে দিতে লাগলো। রনি, বড় মামি, ইটস অসাম, আমি আমার জীবনে এমন পায়েস প্রথমবার খেয়েছি। নয়ন, জুইয়ের হাজবেন্ড, হ্যাঁ মামুনি, এমনিতেই হয় তোমার হাতের জাদু আছে। তাদের এসব কথা শুনে মেয়েরাও সেদিকে তাকালো। বড় চাচি, না রে বাপ, আমি বানাইনি এই পায়েস, তাই আমার হাতে এই জাদুও নেই। নয়ন, ভাবিরা বানিয়েছে নাকি? বড় চাচি, আমার মেয়ে বানিয়েছে, বুঝেছিস। রনি, বড় মামি, তোমার মেয়েও আছে, আমাকে জানালে না তো। জুই, আসলেই বড় মামি, বুঝলাম না কে বানিয়েছে পায়েস। বলতে বলতে সে পাটি থেকে উঠে দাঁড়ালো, তাই বড় চাচির নাহারের দিকে নজর পড়ে। নাহার নিচের দিকে তাকিয়ে তার 2 হাত কসলাচ্ছিল। জুই টেবিলের কাছটায় গিয়ে নয়নের বাড়ি থেকে একটু পায়েস নিয়ে খায়। বড় চাচি, আমার মেয়ে নাহার বানিয়েছে। সবাই ভ্রু কুঁচকে তাকায়। জুই হাসলো, এই মেয়ের মধ্যে জাদু আছে, কিভাবে সবাইকে নিজের আপন করে নেয়। রনি, হুইজ নাহার? বড় চাচি নাহারের দিকে আঙ্গুল তাক করে। সবাই নাহারের দিকে তাকায়। নাহারের যেন এবার মাটি খুঁড়ে ঢুকে যেতে ইচ্ছে করছে।
রনি, তোমাকে তো একটা বিগ ট্রিট দেওয়া উচিত আমাদের এমন অসাধারণ পায়েস খাওয়ানোর জন্য। বলেই পাশে বসা অয়নের কাঁধে হাত দিয়ে বলল, কি বলো ভাই, ঠিক বলেছি না? অয়ন রনির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো এবং আবার ফোন স্ক্রল করতে করতে পায়েস খাওয়া শুরু করলো। রনি অয়নের শান্ত দৃষ্টি দেখে হাত নামিয়ে নেয় আর একটা টেডি মার্কা হাসি দেয়। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।